লিখিত সেই যাত্রাপালার গল্প আমরা বাংলা সাহিত্যের মধ্যযুগ বলতে আমরা বুঝি যে 1200 থেকে 1800 সালের মধ্যে বাংলা সাহিত্য মধ্যযুগে কাম করা। তো সেই ক্ষেত্রে প্রাচীন যুগের শেষ হয়ে যখন তখন ইতিহাসবিদ মোহাম্মদ বিন বকির খিলজির মাধ্যমে বাংলা সাহিত্যের আসলে বাংলা ভাষা বাংলায় মুসলিম শাসনের গোড়াপত্তন হয়। সেই মুসলিম শাসনের শুরুতে যে বাংলা সাহিত্য রচনা হয় এবং শেষ পর্যন্ত 1800 সাল পর্যন্ত আমরা খেয়াল করি যে বাংলা সাহিত্য রচিত হয়েছিল, সেটি আসলে মধ্যযুগের বাংলা সাহিত্য। তো সেখানে মধ্যযুগের বাংলা সাহিত্যের মধ্যে প্রথমেই উল্লেখযোগ্য হলো শ্রীকৃষ্ণ কীর্তন। কবি বরুচন্ডী দাস শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যগ্রন্থের প্রধান রচয়িতা। তিনি বিভিন্ন জায়গায় রামকৃষ্ণ এবং রাধা তাদের মধ্যকার যে প্রণয় উপাখ্যান সেটি তিনি রচনা করেন। একটা গানের কথা এই ক্ষেত্রে উল্লেখযোগ্য, আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে হয়, এইরকম গল্প বা কাহিনীগুলা তখন সেখানে উল্লেখযোগ্য ছিল। পরবর্তীতে উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে বৈষ্ণব পদাবলী এবং মনসমঙ্গল কাব্যের কথা উল্লেখযোগ্য আছে। এবং মনসমঙ্গল কাব্যের কথা উল্লেখ করতে গেলে সেখানে আসে কবি চার সদাগর বেহুলা লক্ষিন্দরের গল্প। আমরা জানি যে উনি মর্তের সেই দেবতাদের সন্তুষ্ট করার জন্য তার মৃত স্বামীকে নিয়ে চলে গিয়েছিলেন ভেলায় চলে, এবং তিনি হুমুরগায় রেখেছিলেন তার স্বামীকে আবার জীবিত থেকে পাওয়ার আশায়। তো সেই গল্পগুলোরই সেখানে তাদের কথাগুলো সুন্দর মতো উল্লেখ করা হয়েছে। এবং সেখানে উল্লেখযোগ্য কবির মধ্যে উল্লেখযোগ্য একজন হলেন দ্বিজ বংশীদার। আমরা জানি যে তার প্রণয়ন কবি চন্দ্রাবতী ছিলেন বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি। তো তাদের কথা উল্লেখ করার একটা অর্থই হলো এখানে যে এখানে হিন্দু এবং মুসলমান দুই ধরনের ধর্মেরই মানুষদের একটা সাদৃশ্য এবং একটা সমন্বয় সাধিত হয়েছিল বাংলার মধ্যযুগে। তো মধ্যযুগের কথাটা বলতে গেলে এরকমই বলতে পারি যে প্রাচীন যুগ এবং মধ্যযুগ তাদের মধ্যে একটা মেলবন্ধন, আবার মধ্যযুগ এবং আধুনিক যুগ তাদের মধ্যে একটা সেতু বন্ধন। তো সেই মধ্যযুগ, যেমন আমরা এক পরিবারের তিন ভাইয়ের কথা যদি উল্লেখ করি, তাহলে বড় ভাই হিসেবে ধরে নেওয়া হয় প্রাচীন যুগকে, মেজো ভাই হিসেবে ধরে নেওয়া হয় মধ্যযুগকে, আর ছোট ভাই বলা হয় সর্বশেষ এডিশন মানে আধুনিক যুগ। আধুনিক যুগের পূর্ণতা এবং প্রাচীন যুগের যে বিকাশ সেটা দুটোই সাধন হয় এই মধ্যযুগে। তো মধ্যযুগের কথা বলতে গেলে অবশ্যই কিন্তু মুসলিম শাসকদের কথাটা বিশেষভাবে আলোচিত হয়। তাদের মধ্যে আরাকান রাজসভায় সবার আগে যদি উল্লেখ করতে হয়, সেখানে বাংলা সাহিত্যের প্রভূত উন্নতি সাধন হয় বেশ কয়েকজন কবি সাহিত্যিকদের হাত ধরে। তারা রাজকবি হিসেবে উল্লেখযোগ্য ছিলেন, যেমন কবি মামুন ঠাকুর, কবি মর্দন, কবি আলাউল, তারা উল্লেখযোগ্য। তাদের মধ্যে কবি আলাউলের নামটা সবচেয়ে বেশি উল্লেখযোগ্য, কারণ তিনি পদ্মাবতী নামক যেই কাব্যগ্রন্থ রচনা করেন, সেই কাব্যগ্রন্থ রচিত হয় আরাকান রাজসভায়। এবং তিনি অনেক উল্লেখযোগ্য কবিতা এবং ওই সময় যে কাব্যগ্রন্থগুলো তিনি রচনা করেন। এবং কবি মামুন ঠাকুরের বিশেষভাবে তিনি প্রশংসা করেন। কবি মামুন ঠাকুর ছিলেন আরাকান রাজসভার একজন প্রধানমন্ত্রী হয়েও তিনি কাব্য রচনায় পিছিয়ে ছিলেন না। তিনি ছিলেন জাগ্রত একজন, একই সাথে একজন শাসক, একই সাথে একজন কবি। কবি মর্দন উনিও কবিতা রচনা করে গিয়েছেন, কবি দৌলত গাজী রচনা করে গিয়েছেন তার কবিতা। কবি আব্দুল হাকিম, তার নামটা বিশেষভাবে উল্লেখযোগ্য, যদিও তিনি রাজসভার বাইরে বাংলা সাহিত্যের বিশেষ কবি। তাকে ধরা হয় যে বাংলা সাহিত্যের মধ্যযুগের কবিদের মধ্যে সবচেয়ে বড় দেশপ্রেমী, কারণ তিনি তার কবিতায় পর্যন্ত বাংলা সাহিত্যের প্রশংসা করে, বাংলা ভাষার প্রশংসা করে অনেক কিছু লিখে গিয়েছেন, কাব্য রচনা করে গিয়েছেন। ওই সময় বাংলা ভাষাকে অবজ্ঞা করা হতো, কারণ আরবি, ফার্সি এবং লোকাল ভাষার পাশাপাশি তারা বাংলাকে চর্চা করতো, খুব একটা গুরুত্ব সহকারে তারা চিন্তা করতো না। সেইখানে তিনি রীতিমতো তাদেরকে তুচ্ছ করে বা তাদেরকে অবমাননা করে বা তাদের বিরুদ্ধে লিখে উনি একটা কবিতা রচনা করে গিয়েছিলেন। তার কিছু লাইন আছে এরকম, যেসব বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গ মানি, যেসব বঙ্গেতে কাহার জন্ম নির্ণয় নয়। তিনি ছিলেন চট্টগ্রাম এলাকার। তো তারপরে অন্য যে কবি তাদের মধ্যে উল্লেখযোগ্য মোহাম্মদ শহীদ, তিনি রচনা করে গিয়েছেন তার অমর কাব্য ইউসুফ জুলাইখা। রাজকন্যা জুলাইখার সাথে কৃতদাস ইউসুফের যে সম্পর্ক, সেই সম্পর্কের ভিত্তিতে তিনি এইরকম একটি রচনা করে গিয়েছিলেন। পরবর্তীতে অন্যান্য কবিরাও তাদের কাব্য রচনা করেন। একসময় বাংলা সাহিত্যের মধ্যযুগের শেষ সময়টা চলে আসে। মধ্যযুগের শেষ কবিদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ভারতচন্দ্র। আমরা জানি ভারতচন্দ্রের
সেখানে 1800 এখানে ম্যাম এখানে রচিত খুব একটা রচনা হয়নি বা কবিদের আবির্ভাব ঘটেনি। এখানে সন্ধিক্ষণ ধরে নেওয়া হয়। সন্ধিক্ষণের দুইজন কবির মধ্যে উল্লেখযোগ্য একজন কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত এবং আরেকজন কবি কায়রোয়াল। এবং পরবর্তীতে আমরা জানি যে আধুনিক যুগের সূত্রপাত ঘটে কবি মাইকেল মধুসূদন দত্তের চতুর্দশপদী কবিতার মাধ্যমে। তো তারপরেও ম্যাম এবং সবাইকে আমি বলি যে সেখানে টপ্পা গান, তারপর হচ্ছে ছড়া গান, গীতি গান, পালা গান, পুঁথি গান ইত্যাদি রচনা হতে থাকে। যেমন আমরা যাত্রাপালার অনেক গল্পগুলো জানি এবং আমি শুরুতেই একটা কথা বলেছিলাম এটা কিন্তু যাত্রাপালা এবং পুঁথির মাধ্যমে রচিত হয়েছিল কবি সিরাজউদ্দৌলার শেষ যেই অবস্থান সেই অবস্থানকে নিয়ে। এবং পরবর্তীতে আমরা জানি যে টপ্পা গানের জন্য কবি রামনীতি উনি উল্লেখযোগ্য একটা কথা বলে গিয়েছিলেন যে নানান দেশের নানান ভাষা, দিনে স্বদেশী ভাষা বলে কি আশা। তো আমরা পরিশেষে এটাই বলতে চাই যে অন্যান্য সময়ের সাথে সাথে মধ্যযুগের